ঈদুল আজহাকে সামনে রেখে দেশের পশুর বাজার অস্থিতিশীল হয়ে উঠেছে। এবছর ভারত থেকে স্বাভাবিক আমদানি বন্ধ থাকায় বেড়েছে দেশি পশুর চাহিদা। তবে ব্যাপারীরা জানিয়েছে, ঈদ ঘনিয়ে আসার সাথে সাথে ভারত থেকে চাঁপাইনবাবগঞ্জ ও যশোরের শার্শা বেনাপোল সীমান্ত এবং কক্সবাজারের টেকনাফ সীমান্ত দিয়ে কিছু কিছু গরু মিয়ানমার থেকেও আসছে। ভারত থেকে পশুর আমদানি বন্ধ থাকায় বছরের শুরু থেকেই দেশীয় উৎপাদন বৃদ্ধির দিকে মনোযোগ ছিল স্থানীয় খামারিদের। আশাও ছিল বেশি মুনাফার। সরকারি হিসাবে দেশে কোরবানি পশুর যে ঘাটতি থাকে তার ৮০% পূরণ করে ভারতীয় পশু। এ কারণে শুরু থেকেই দেশি খামারিরা পশুর দাম বাড়িয়েছেন। পশুর হাটগুলোতেও দেশি গরুর সরবরাহ অন্যান্য বছরের তুলনায় বেড়েছে। ভারত থেকে গরু আমদানি না হওয়ার পরিপ্রেক্ষিতে ঢাকার পার্টি আমার বাড়িতে আছে, তেমন চাহিদা আছে, তাদের চাহিদার তুলনায় আসতেছে। চাহিদা না থাকলে তো আসতো না। আমি দুইটা নিচে গরু নিচে আর বছর থেকে 10,000 টাকা বেশি। দেশের দিনাজপুর, কুষ্টিয়া, পাবনার নামি দামি হাটগুলোতে ভারতীয় পশু না থাকায় ঢাকা, সিলেট ও চট্টগ্রামের পাইকারদের নির্ভর করতে হচ্ছে দেশীয় খামারিদের ওপর। তবে ভারতীয় পশু আসার গুঞ্জন রয়েছে প্রায় সব হাটেই। ওই যে ফেসবুকে ছেড়েছে 10 লাখ গরু ঢুকবে ইন্ডিয়া থেকে, এখন এই কারণে বাজারটা এখন খুবই পড়া হয়ে গেছে। আপনার যেগুলো দেখা যাচ্ছে যে আপনার 70-80 হাজার টাকার গরু আমরা নিয়ে আসছি, দেশি গরু নিয়ে আসছি, ওগুলা এখানে হাটে এসে বেচতে হচ্ছে 60,000। ব্যবসায়ীরা জানিয়েছেন, চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে ভারতীয় গরু আসতে শুরু করেছে। তাছাড়া দুই দেশের ব্যবসায়ীদের সমঝোতায় যশোরের শার্শা বেনাপোল সীমান্তেও এরই মধ্যে বেড়েছে ভারতীয় পশু আমদানি। প্রচুর গরু আসছে ইন্ডিয়া থেকে, বুঝলেন। এখন যে গরু আসছে তা মানে ব্যাপক, অসুবিধা নেই, কোরবানির দিক থেকে ভালো এবং বেচা কেনাও হচ্ছে ভালো। এছাড়া ব্যাপক চাহিদার কারণে চোরাই পথে সীমান্তের বিভিন্ন করিডোর হঠাৎ করে খুলে গেলে ঈদের আগে আগে বাজারে পশুর সরবরাহ বেড়ে যেতে পারে, যাতে পশুর দামেও ধস নামবে বলে আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। শিমুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে আছেন চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ের ডেইরি অ্যান্ড পোল্ট্রি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক গৌরাঙ্গ চন্দ্র চন্দ। স্বাগত জনাব গৌরাঙ্গ চন্দ্র চন্দ। আমরা জানি যে ভারতীয় পশু বাংলাদেশের সারা বছরের যে চাহিদা তার একটা বড় অংশই মেটাতো, কিন্তু এখন ভারত সরকারের সিদ্ধান্তের কারণে সেটি এখন আসছে না। এটি একদিক থেকে বাংলাদেশে যারা গরুর ব্যবসা করে, যারা খামারি আছে, তাদের জন্য বলা যায় যে একটা সুযোগ তৈরি করেছে। সেই সুযোগটা নেয়ার জন্য আমাদের দেশের খামারিরা কতটুকু প্রস্তুত আছে মনে করেন? দেখুন, বিষয়টি ইতিমধ্যে আলোচনা হলো যে কিছু কিছু ভারতীয় গরু ঢুকতে শুরু করেছে। আমাদের দেশের কৃষকরা প্রতি বছরই পশু হৃষ্টপুষ্ট করার জন্য তারা প্রস্তুতি নেয়। বেশ কিছু সংখ্যক, আমি বলবো বিশাল সংখ্যক পশু তারা মোটাতাজা করেন এবং ঈদের সময় তাদের একটা মনের আশা নিয়ে এই পশুগুলো বাজারজাত করার চেষ্টা করে। কিন্তু প্রতি বছরই দেখা যাচ্ছে এই সময় ভারতীয় পশু এসে আমাদের এই কৃষকদের লাভের জায়গায় লোকসান কৃষকদের গুনতে হচ্ছে। এবার আমরা জেনেছি যে ভারতীয় গরু আসা বন্ধ হয়েছে এবং ভারতীয় সরকারের তরফ থেকেই এটা বন্ধ করা হয়েছে। কিন্তু তারপরেও কিছু আমরা দেখতে পাই যে কিছু কিছু ভারতীয় গরু চোরাই পথে হলেও আমদানি হচ্ছে। এখন এটা নির্ভর করছে সরকারের পলিসির উপর। আমাদের সরকারেরও এখানে অনেক কিছু করার আছে। আমাদের সরকার যদি সীমান্ত বন্ধ রেখে আমাদের দেশীয় কৃষকদের উৎপাদিত পশুগুলোকে বাজারজাত করার সুযোগ দেয়, তাহলে আমাদের কৃষকরা লাভবান হবে এবং এর ফলশ্রুতিতে প্রতি বছর আমাদের দেশে এই কুরবানির পশু আমি তো মনে করি আগামী 3 থেকে 4 বছরের মধ্যে আমাদের নিজস্ব উৎপাদনের মাধ্যমে মেটানো সম্ভব হবে। লাভ দুটি হবে। দুটি লাভ হলো, ভারতীয় পশু আমাদের আমদানি করতে হলো না, আমাদের দেশের কৃষকরা মুনাফা লাভ করবে এবং আমাদের পশু উৎপাদনের মাধ্যমে আমাদের কুরবানির চাহিদা সহ সারা বছর ব্যাপী মাংসের চাহিদা তারা মেটানোর প্রয়াস পাবে। এটাই আমার আপাতত কথা। এখন কুরবানির সময় সীমান্তের বিষয়টি, এর উপর সীমান্ত খুলে দেওয়া, সীমান্ত কন্ট্রোল করা, সীমান্তে চোরাই পথে গরু আসা, এই বিষয়গুলোর উপরই
আমাদের কৃষকদের ভাগ্য নির্ভর করবে। গৌরাঙ্গচন্দ্র, আমরা দেখেছি আপনি পোলট্রি নিয়েও কাজ করেছেন। একটা সময়ে বাংলাদেশের পোলট্রির শিল্পটাকে রক্ষা করার জন্য সরকার কিন্তু নিয়ন্ত্রণমূলক একটা ব্যবস্থা নিয়েছিল, যার কারণে দেশের বাইরে থেকে পোলট্রি বা দেওল, চিক্স এগুলি আসা বন্ধ ছিল, ফলে এই খাতটি অনেক বিকাশ হয়েছে। একই রকম ব্যবস্থা যেটা আমরা মনে করি যে যদি ডেইরির ক্ষেত্রেও নেওয়া হয়, পশু মোটা তাজাকরণ, গরু মোটা তাজাকরণ, এই প্রকল্পগুলি, তাহলে হয়তো মানুষ অনেকটা ঝুঁকি নিতে পারে। কারণ আপনি যেটি কথাটি বলছিলেন, গত কয়েক বছরই আমরা দেখেছি কৃষকরা এক ধরনের লোকসানের মুখোমুখি হয়েছিল, কারণ একই সঙ্গে কোরবানির আগে যেটি সবচেয়ে বড় বাজার বাংলাদেশের গরু এবং অন্যান্য পশুর ক্ষেত্রে, সেইটি নিয়ন্ত্রণের ক্ষেত্রে, অর্থাৎ সরকার যাতে সীমান্তটিকে নিয়ন্ত্রণ রাখতে পারে, হঠাৎ করে আবার এই কোরবানির কারণে না আসে, সেই জন্য আপনারা বা খামারিদের পক্ষ থেকে সরকারকে কোনো ধরনের যোগাযোগ, আহ্বান জানানো বা এই বিষয়ে যে কয়েক বছর হয়তো আমাদের কম হতে পারে, বা এই তথ্যটা কি আছে, পরিসংখ্যানটা কি আছে, কতদিন লাগবে আমাদের চাহিদা এবং যোগানের মধ্যে একটা সমন্বয় তৈরি করতে? হ্যাঁ, দেখুন, এই বিষয়টি নিয়ে আমরা মাসখানেক যাবৎ বিষয়টি কল্পনা করেছি। আমরা স্ট্যাটিস্টিক্স আহরণ করেছি। আমরা গ্রামে গঞ্জে বাংলাদেশ প্রাণী সম্পদ অধিদপ্তরের মাধ্যমে আমরা খোঁজখবর নিয়েছি যে যখনই ভারতীয় সরকারের মাধ্যমে সীমান্ত একটু কঠোর করা হলো, তখনই আমাদের দেশের কৃষককুল সেখানে খামারিভাবে হলেও এবং ব্যাকইয়ার্ড অর্থাৎ পারিবারিকভাবে হলেও পশু মোটাতাজাকরণের একটা উদ্যোগ কৃষকরা কিন্তু গ্রহণ করেছে। এখন আপনার প্রশ্নটি কি বলেছিলেন যেন? আমরা জানতে চেয়েছিলাম যে যদি এই অবস্থাটি, অর্থাৎ ভারতীয় পশু যদি আর না আসে, তাহলে যে সম্ভাবনাটা তৈরি হয় খামারিদের জন্য, সেইটি করতে হলে কতদিনের মধ্যে আমরা, রাইট, বুঝেছি, আচ্ছা বুঝেছি। হ্যাঁ, এখন প্রশ্ন হলো, আমরা কিন্তু ইতিমধ্যেই সরকারকে একটা পরামর্শ দিয়েছি। এই সাময়িকভাবে আমরা মায়ানমার থেকে কিছু গরু আমদানি করার জন্য স্বল্প পরিমাণে নিয়ন্ত্রিতভাবে আমরা আমদানির জন্য সরকারকে পরামর্শ দিয়েছি, এবং এবার কোরবানির সময়টা চলে গেলে আমাদের দেশের কৃষকদের মধ্যেই আমাদের মোটাতাজাকরণ প্রকল্প তারা গ্রহণ করবে। আপনারা আরেকটা জিনিস জানবেন, আমাদের বাংলাদেশে কৃত্রিম প্রজননের মাধ্যমে প্রায় 40% দেশের এলাকা আমরা কভার করতে পেরেছি, এবং এই কৃত্রিম প্রজননের প্রায় 60 থেকে 70% বাছুরই কিন্তু পুরুষ বাছুর হয়ে থাকে, অর্থাৎ ষাঁড় বাছুর হয়ে থাকে। এবং ষাঁড় বাছুরগুলো অনেক সময় কৃষকদের সঠিক যত্ন পায় না, কারণ এই ষাঁড় থেকে তারা ভবিষ্যৎ গাভী পাবে না। এই ষাঁড় বাছুরগুলোকে সঠিকভাবে তারা দুধ না খাওয়ানোর জন্য এর মধ্যে প্রায় 60% বাছুর মারা যায়। যদি আমাদের নিয়ন্ত্রিত অবস্থায় সীমান্ত থাকে এবং আমাদের দেশে মাংসের চাহিদা পূরণের জন্য গরুর যে ব্যাপক চাহিদা আছে, তখন কিন্তু কৃষক এই পুরুষ বাছুরগুলোকে, অর্থাৎ ষাঁড় বাছুরগুলোকে বাঁচিয়ে রাখার চেষ্টা করবে, তাদেরকে সঠিক পরিচর্যা করবে, সঠিকভাবে ছোটকাল থেকে দুধ খাওয়াবে, এবং এই বাছুরগুলোই আলটিমেটলি ভবিষ্যতে আমাদের মাংসের গরু হিসাবে পরিণত হবে। এটা গৌরাঙ্গচন্দ্র চন্দ, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। এডিটর স্পিকে এবার বিরতি, ফিরছি একটু পর।